গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমি ইতিপূর্বে আপনাদেরকে চিহ্নিত করে দিছি যে কোন টপিকস গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে টপিকস গুলো হচ্ছে পড়লে আপনার শতভাগ কমন পাওয়ার সম্ভাবনা আছে। এইটা আমি আবার আপনাদের রিমাইন্ড করে দিতেছি, আপনাদের যে আমি পড়াইতেছি এর ফাঁকেও বাড়তি পড়া অংশ হিসাবে আপনারা আপনাদের সময় মতো আমি যে টপিক গুলো বলে দিব সেই টপিক গুলো পড়ে নেবেন। অবশ্যই সেগুলোর ক্লাস তো আমি করাবোই, কিন্তু আপনাদের মানে কোন একটা ফাঁকে বা হচ্ছে আপনাদের হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত আপনাদের নিজস্ব ক্লাস রুটিন অথবা আপনার নিজস্ব যে পড়াশোনার রুটিন আছে সেই রুটিনে যেন আপনি যদি সুযোগ হয় ওইটা কভার করে নেবেন, যাতে প্রস্তুতিটাকে আপনি এগিয়ে নিতে পারেন। সেই জন্য আমি আবার সেই টপিক গুলো রিমাইন্ড করে দিচ্ছি কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে। যেহেতু ফিফা 2026 বিশ্বকাপ গেল, দ্যাট মিনস আপনি ধরে রাখতে পারেন 100%, 100%, 100% একটা প্রশ্ন ফিফা 2026 বিশ্বকাপ থেকে হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। এবং সেইখানে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে আমি এইটাও একটু বলে দিচ্ছি। ধরেন ফিফা বিশ্বকাপ থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ফিফা হচ্ছে বিশ্বকাপ 2026 এর বিজয়ী দল কোনটা। বিজয়ী দলের নাম তো আপনারা দু একদিনের মধ্যে পেয়ে যাবেন, হ্যাঁ, মানে যখন বিশ্বকাপ ফাইনাল খেলাটা হবে সেদিন জানবেন। অতএব দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে এটা কততম আসর গেছে, এটা গেছে 23তম আসর। এরপরে আপনার হচ্ছে তৃতীয় গুরুত্বতম প্রশ্ন যে এই বছর বিশ্বকাপে আপনার হচ্ছে কতটা দল অংশগ্রহণ করে, উত্তর হচ্ছে 48টা দল। চতুর্থ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই বিশ্বকাপটা কয়টা দেশে অনুষ্ঠিত হয়েছে, উত্তর হচ্ছে 3টা দেশে অনুষ্ঠিত হয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা এন্ড হচ্ছে মেক্সিকো, এই 3টা দেশে অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ যেটা হতে পারে যে আপনার অঙ্কন একটু কষ্ট করে আপনি মিউট করে ফেলেন, হ্যাঁ, আর ক্লাসের নয়েজ বা হচ্ছে ইকো সৃষ্টি হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মিউট করে ফেলেন। ওকে, এরপরে হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে কি, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সর্বোচ্চ গোলদাতা কে, সর্বোচ্চ গোলদাতা কে, সর্বোচ্চ গোলদাতা যে হবে তার নামটা তো আমরা জানবো এবং আমি আপনাদেরকে আমাদের গ্রুপে জানাই দিব। এরপর হচ্ছে আপনার আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা এআই রিলেটেড একটা প্রশ্ন হতে পারে। বার এর পূর্ণরূপ কি, PAR, বার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি। এই প্রশ্নগুলোই আপনার হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি আমি যেই কথাগুলো এখন বললাম শুধুমাত্র এই কথাগুলো থেকে একটা প্রশ্ন আপনার কমন পড়বে, এবং যদি আসে ইনশাল্লাহ আপনারা কেউ একটা প্রশ্ন মিস করবেন না, মিস করবেন না, মিস করবেন না, আমি শতভাগ আশাবাদী। 2 নাম্বার প্রশ্ন, জাতীয় কিছু থেকে প্রশ্ন হবে, যেরকম ধরুন প্রশ্ন হতে পারে জাতীয় ফুল কি, জাতীয় ফল কি, জাতীয় মাছ কি। জাতীয় মাছ কি পাঙ্কাশ, নাকি পাঙ্কাশ দেখে আসবেন আপনারা, বলেন তো, জাতীয় মাছ কি, ইলিশ। নাকি পাঙ্কাশ? ভুল করেও কিন্তু আবার কি পাঙ্কাশ দেখানো যাবে না, কারণ আপনারা তো হচ্ছে রিলস বা টিকটকের যুগের স্টুডেন্ট, হ্যাঁ, সেখানে এই জিনিসগুলা কি খুব বেশি ভাইরাল হয়েছে। তখন যেহেতু হচ্ছে একটু পড়াশোনার মাঝে মধ্যে ফাঁকি দিচ্ছেন, তখন তো মনে হবে যে, না আসলে মনে হয় পাঙ্কাশই জাতীয় মাছ, ঠিক আছে, এটা ভুলেও কখনো মানে ভুল করা যাবে না। ওকে, আচ্ছা, এরপরে আপনার হচ্ছে যেটা মানে জাতীয় এরকম যেরকম জাতীয় পতাকা, হ্যাঁ, জাতীয় প্রতীক, এই রিলেটেড, তারপরে আপনার হচ্ছে জাতীয় মসজিদ, হ্যাঁ, এই রিলেটেড একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এবং 3 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে জাতীয় দিবস, ড্যাম শিওর, 100% শিওর, শতভাগ শিওর, প্রশ্নকর্তা যদি মাতাল না হয়ে থাকে, প্রশ্নকর্তা যদি অজ্ঞাত না হয়ে থাকে, প্রশ্নকর্তা যদি বাংলাদেশি হয়ে থাকে, তাহলে 100% একটা দিবস একটা প্রশ্ন হবে, একটা প্রশ্ন হবে, একটা পিসটা আমরা একটু পরেই পড়বো। অর্থাৎ জাতীয় দিবস থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে আপনাদের বর্তমান বাজেট, এই যে আপনার হচ্ছে 26-27 সেশনের বাজেটটা হইলো না, এই বাজেটও আমরা পড়াবো। এই বাজেট থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আরেকটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে চলমান প্রকল্প, বিশেষ করে তারেক রহমানের যে বর্তমান চলমান প্রকল্প বা চলমান যে উদ্যোগগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, যেরকম কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হ্যাঁ,
এই রিলেটেড একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে আপনার হচ্ছে আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এক নজরে বাংলাদেশ, বিশেষ করে অবকাঠামো পরিবর্তন। বিশেষ করে অবকাঠামো পরিবর্তন, যেরকম নতুন একটা সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে। বর্তমানে সিটি কর্পোরেশন কয়টা? 13টা। সেটা হচ্ছে বগুড়া। আপনার 503টা উপজেলা করা হয়েছে, তাই না? এই রিলেটেড হচ্ছে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 হ্যাঁ, বেশি, ক্লাস করছি। অনেক বেশি। মিউট করেন প্লিজ, মিউট করেন। হ্যাঁ, আপনারা হচ্ছে এই ডিস্টার্বটা করবেন না। ওকে, তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি রিমাইন্ড করে দিচ্ছি আবার, সেটা হচ্ছে কি, সমুদ্র সৈকত, পাহাড়, হ্যাঁ, নদী নালা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিল, যেরকম বাংলাদেশের সবচেয়ে বড় কোন বিল কোনটা, চলন বিল। এই যে যে রিলেটেড প্রশ্নগুলো আমি আপনাদের পড়াইছি, এগুলো আমি আবার রিভিউ করে দিব, অসুবিধা নাই। হ্যাঁ, এইখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। এরপর আপনার হচ্ছে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা, যে আমি আন্তর্জাতিক পয়েন্টে যাই। আন্তর্জাতিক যে হচ্ছে আপনার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীগুলো আছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো হচ্ছে, আর এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে ধরুন হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কি, আয়াতুল্লাহ আল খামিনি, হ্যাঁ। তারপরে ধরুন হচ্ছে আপনার বর্তমানে কার আছে, মুস্তফা খামিনি। তারপর আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, হ্যাঁ। তারপরে হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি, হ্যাঁ। অথবা ধরুন হচ্ছে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ আছে, এইখান থেকে একটা তথ্য আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর আপনার হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রা, যদি প্রশ্নকর্তা চায় একটু ডিপলি কোশ্চেন করবে, তাহলে ধরুন হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার নাম কি, অথবা হচ্ছে বিভিন্ন দেশের রাজধানীর নাম কি। এই হচ্ছে আন্তর্জাতিক টপিক। আমাদের পরীক্ষায় আন্তর্জাতিক টপিক থেকে খুব বেশি একটা প্রশ্ন হয় না। আই ডোন্ট, আমি একটা কথা বলি, আমি অন্যের হচ্ছে মানে ছোট করে বলতেছি না, যে যার নলেজ থেকেই পড়ানোর চেষ্টা করবে। আহ, কিছু কিছু মানে প্ল্যাটফর্ম বা কিছু কিছু পিডিএফ আমাকে স্টুডেন্টরা দেয়, দেয়া বলে স্যার এইখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। মানে ওইখানে বিসিএস এর কোশ্চেন দেয়। বিশ্বাস করেন, আপনারা বিসিএস প্রার্থী দিতে পরীক্ষা দিতেছেন না, এবং আপনাদের পরীক্ষা খুব কঠিন হয় না। আচ্ছা, আপনি তো বললেন খুব কঠিন না, খুব সহজ প্রশ্ন হয়, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে, আপনি আমাদের জিকে সকল কোশ্চেন আলাদা করে আপনাদের একটা পিডিএফ দিছি। ওই পিডিএফটা দেখবেন যে বিগত 10 বছর জিকে কি কি প্রশ্ন আসছে, খেয়াল করে দেখবেন যে প্রশ্নগুলো আসছে, মনে হবে যে একবারে সহজ। অথবা আপনি জাস্ট গত বছরের প্রশ্নটা পরীক্ষা দিবেন, প্রশ্নটা নিয়েছেন পরীক্ষা দিবেন, তখন মনে হয় এটা কোনো প্রশ্ন হইলো, এটার জন্য পড়াশোনা করতে হয়, এটার জন্য প্রিপারেশন নিতে হয়। এটা তো একদম সহজ। সত্যি কথা, প্রশ্ন সহজ হয়, কিন্তু আমরা কি করি, অগুছালো ভাবে প্রস্তুতি নিই। আমরা কি করি, অনেক ডিপলি প্রস্তুতি নিই। আমরা কি করি, অনেক বেশি চিন্তা ভাবনা করি। আমরা কি করি, আপনার হচ্ছে সঠিক গাইডলাইন দিয়ে হুদাই হচ্ছে মানে এলো পাথারি পড়াশোনা করি, যার কারণে আমাদের হচ্ছে মানে রেজাল্টটা খারাপ হয়। তো এই জন্য হচ্ছে খুব ডিপলি চিন্তা যাওয়ার মানে যাওয়ার দরকার নাই। এই জন্য আন্তর্জাতিক পার্টে আমি যা বললাম, এর বাহিরে যাওয়ার প্রয়োজন নাই। এরপরেও যদি হচ্ছে আপনার দুই একটা প্রশ্ন হয়, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান থেকে প্রশ্ন হবে। চিকিৎসা বিজ্ঞান থেকে কিরকম প্রশ্ন, যেরকম হচ্ছে আপনার WHO এর পূর্ণরূপ কি, হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, এরপরে বায়োডেমের কাজ কি, এরপরে ধরন হইতে পারে যে আপনার রোগতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠানের নাম কি, এরপরে আপনার হতে পারে যে আমাদের শরীরে, হ্যাঁ, রক্ত শূন্যতা হয় কিসের অভাবে, এরপরে হতে পারে ভিটামিন এ এর কেমিক্যাল নেম কি, রাসায়নিক নাম কি, অথবা প্রশ্ন হতে পারে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি হয়, হ্যাঁ, বড়দের বয়স্কদের কি হয়। এই যে রিলেটেড যে আমি আপনাদেরকে দিছি না, যেরকম হচ্ছে আপনার কি না, কোন হরমোনের অভাবে বা ডায়াবেটিস হয় বা ডায়াবেটিস কেন হয়, এই যে রিলেটেড যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি চিকিৎসা বিজ্ঞান থেকে দিছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কোন প্ল্যাটফর্ম, বাংলাদেশের কোন গাইড, কোথাও এই পয়েন্টগুলো পাবেন না। এগুলো আমরা মানে জাস্ট স্টাডি করে গবেষণা করে তৈরি করছি আপনাদের জন্য, যেন আপনাদের কমন পড়ে। এই যে যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ। এছাড়া আর কিছু গুরুত্বপূর্ণ টপিকস হিসাবে থাকতে পারে, আপনার মুক্তিযুদ্ধের টপিকস থাকতে পারে। মুক্তিযুদ্ধের টপিকস থেকে প্রশ্ন হতে পারে। মুক্তিযুদ্ধের টপিকস থেকে প্রশ্ন হইলেও যে পয়েন্টটা আমি বলছি আপনাদের যা পড়ায় আসছি সেখান থেকে হবে। এবং
আরেকটা পয়েন্ট থেকে প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে আপনার হচ্ছে যেহেতু রিসেন্টলি কিছুদিন আগে 4 মাস আগে জাতীয় সংসদ নির্বাচনটা গেল এই বছরেই, তো জাতীয় সংসদ নির্বাচন থেকে একটা দুইটা প্রশ্ন হতে পারে, একটা প্রশ্ন হতে পারে। এরপর আপনার হচ্ছে আরেকটা প্রশ্ন হতে পারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন থেকে। এরপর হচ্ছে আপনার সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের জীবন থেকে। আর তারেক রহমান সরকারের জীবনী থেকে প্রশ্ন আসতে পারে, না আসতে পারে। বাট এই পয়েন্টের বাহিরে আশা করি প্রশ্ন হবে না। এরপরও আমি আপনাদেরকে মোটামুটি অনেক তথ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। যেরকম জাতীয় সংসদ, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে জনস্বাস্থ্য রিলেটেড ইনফরমেশন, হ্যাঁ। এই জিনিসগুলো সম্পর্কেও আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে আপনাদেরকে রিমাইন্ড করে দেওয়া। আর এখন প্রশ্ন হতে পারে, স্যার আপনি যে পয়েন্টগুলো বললেন আমি তো ভুইলা গেলাম। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আমার যে ক্লাস রেকর্ডটা আছে সেই ক্লাস রেকর্ডটা শুনবেন। সেখান থেকে আমি যে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো খাতায় মার্ক করে রাখবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, আরেকটু সহজ হচ্ছে আমি আপনাদেরকে এই ক্লাস শেষে, হ্যাঁ, আমাকে একটু মনে করায় দিবেন, অঙ্কন একটু মনে করায় দিবেন। ক্লাস শেষে হচ্ছে আমি আপনাদেরকে এই পয়েন্টগুলো খাতায় লিখে দিব। তাহলে আপনাদের ক্লাস রেকর্ড শুনে লেখার যে প্যারাটা এটা কমে যাবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, অলরেডি আমরা হচ্ছে মুক্তিযুদ্ধ তো কমপ্লিট করে ফেলছি। আমরা হচ্ছে আজকে বাংলাদেশ সরকার ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো এইখানেও আমি পড়াইছি, এখান থেকে মূলত হচ্ছে শুরু করব। বাংলাদেশ সরকার ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো। আচ্ছা, আমাকে একটু একজন মনে করাই দিয়েন, হ্যাঁ। এই আমার আরেকটা বেসে একটা প্রশ্ন দিব আর কি, পরীক্ষা নিব, তো ওই বেসিক্যালি একটা প্রশ্নটা আমি পাঠাবো, সেটা 9টা 30-এ, হ্যাঁ। একটু আমাকে মনে করাই দিন, 9টা 88 কেউ মনে করাই দিবেন যে সব প্রশ্ন দিবেন। ওকে। আচ্ছা, জি স্যার। বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো এইখান থেকে খুব বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই, তারপরেও হতে পারে, এই জন্য আমরা জানবো, রিস্ক নিব না। আর সেটা হচ্ছে রাষ্ট্রের উপাদান কয়টা? রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টা। রাষ্ট্রের উপাদান কয়টা? রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টা। এরপর রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের 3টি অঙ্গ বা বিভাগ রয়েছে। রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের 3টা বিভাগ রয়েছে। একটা আইন বিভাগ দিয়ে রাষ্ট্র চালায়, আর একটা শাসন বিভাগ দিয়ে রাষ্ট্র চালায়, আর একটা বিচার বিভাগ দিয়ে হচ্ছে রাষ্ট্র চালায়। এত বড় কিছু আমাদের বোঝা দরকার নাই, জাস্ট এইটুকু জানলেই হবে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। এরপর ফৌজদারি মামলা কারে কয়? চুরি, চামারি, খুন, ডাকাতি, ধর্ষণ, এগুলো হচ্ছে ফৌজদারি, মানে ফৌজদারি মামলা। দেওয়ানি মামলা হচ্ছে জমি সংক্রান্ত যে মামলাগুলা, কারণ আপনার চাষা আপনার জমি মাইরা দিছে, হ্যাঁ, এরপর এটা নিয়ে মামলা মোকদ্দমা বা কুট সালিশ যাই করেন সেটা হচ্ছে দেওয়ানি মামলার অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আপনার হচ্ছে জাস্ট মানে আপনাদের বেসিক দেওয়ার জন্য, এটা প্রশ্নে আসবে না, FIR, হ্যাঁ, যেটাকে আমরা মানে আঞ্চলিক ভাষায় বলি এফআর করে ফেলছে, হ্যাঁ, মামলা হইয়া এফআর হয়ে গেছে, মানে এটা বিরাট বড় একটা অপরাধ বা বিরাট বড় কিছু বুঝালা, হ্যাঁ। যেরকম আমাদের গ্রামে ধরেন হচ্ছে যদি কোনো মানে বিশেষ করে মহিলারা, হ্যাঁ, যারা বুঝে না, ধরেন পুলিশে যদি কাউরে ধরে নিয়ে যায়, হ্যাঁ, পরে 2-3 দিন পর তাকে কোর্টে চালান করবো, কোর্টে চালান করার পর তো অবশ্যই তাকে এফআর করতে হবে। হ্যাঁ, কয় আল্লাহ ওর নামে এফআর হয়ে গেছে, খালি পুলিশ হয়ে দিয়েছে ওর নামে এফআর হয়ে গেছে। মানে এফআরটা অনেক বড় কিছু বুঝে। এফআরটা কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অর্থাৎ তার সম্পর্কে আমি যে তথ্যগুলো পাইছি যে অপরাধ করছে, এটার ইনফরমেশন রিপোর্টটা হচ্ছে এফআর, FIR। জাস্ট এটা বেসিক ইনফরমেশন, পরীক্ষার প্রশ্ন আসতে না আসার সম্ভাবনা অনেক বেশি, জাস্ট বেসিকের জন্য দিলাম, হ্যাঁ। ওকে। এরপর আপনারা দেখেন খেয়াল করে যে বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ বা সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থার নাম কি? সেটা হচ্ছে জাতীয় সংসদ, হাউস অফ দ্য নেশন, সেটা হচ্ছে জাতীয় সংসদ। আচ্ছা, আমি আপনাদের একটু বেসিক ইনফরমেশন দিই। এই যে আপনারা কি বলতে পারবেন যে আপনার এলাকায় ধরুন হচ্ছে এই যে চেয়ারম্যান নির্বাচন হয় উপজেলা পর্যায়ে, আবার হচ্ছে আপনার MP নির্বাচন হয়, তাহলে একটা উপজেলায় চেয়ারম্যানের কেন দরকার, এমপির কেন দরকার, কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বুঝাই বলি, জাস্ট বেসিক ইনফরমেশন, মানে আপনাদের একটা এক্সট্রা আইকিউ ইনফরমেশন দেওয়া। হ্যাঁ, একটা এমপির কাজ কিন্তু আপনার মানে উপজেলার উন্নয়ন বা এগুলো না, কি কি সমস্যা আছে সেইটা হচ্ছে রাষ্ট্রের কাছে তুলে ধরবো, সংসদে তুলে ধরবে, তুলে ধরার পরে সেইটা অনুসারে তারা বরাদ্দ দিব। কিন্তু এই উন্নয়ন কাজগুলো পরিচালনা করা, উন্নয়ন করা,
এটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকে কারা? চেয়ারম্যানরা। হ্যাঁ, অর্থাৎ চেয়ারম্যানদের কাজ হচ্ছে এলাকার উন্নয়ন বা হচ্ছে এই রিলেটেড কাজগুলো করা। এমপির কাজ কি? এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। ওকে, জাস্ট একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম। তাহলে আপনার হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নাম কি? নাম হচ্ছে জাতীয় সংসদ, হাউস অফ নেশন, হাউস অফ নেশন, মনে থাকবে। আচ্ছা, এরপর খুবই গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় সংসদের স্থপতি কে? জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আই কান, লুই আই কান, লুই আই কান, লুই আই কান। জাতীয় সংসদ কত একর জমির উপর অবস্থিত? সেটা হচ্ছে 215 একর জমির উপর অবস্থিত। জাতীয় সংসদ হচ্ছে 215 একর জমির উপর অবস্থিত। কথা মনে রাখবে? ওকে, আচ্ছা। আহ এখন এইখান থেকে আর তেমন কোনো তথ্য আমাদের প্রয়োজন নাই। এখন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে একটু তথ্য জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেটা ঘুরায় পেঁচা বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে। সেটা হচ্ছে প্রথম নির্বাচন কত সালে হয়? জাতীয় সংসদ কত সালে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 সালে। 7 মার্চ 1973 সালে। এটা মনের মধ্যে গাইথা রাখতে হবে। যেরকম অপর পাশের মেসেঞ্জারের বেড়া বা মেসেঞ্জারের বেডিরে কি করেন, যখন কথা বলেন যে মনের মধ্যে গাইথা রাখবো, হ্যাঁ, ওগুলো আপাতত গাইথা রাখার দরকার নাই। এখন গাইথা রাখতে হবে জাতীয় সংসদ নির্বাচন প্রথম কত সালে অনুষ্ঠিত হয়েছে। সেটা হচ্ছে 1973 সালে। এটা যে মনে রাখেন, সে বেইমানি করবে না। বাকিগুলা কিন্তু বেইমানি করতে পারে। সো বি কেয়ারফুল। কথা ক্লিয়ার? ওকে, এরপর নেক্সট ইনফরমেশন কি? আপনার হচ্ছে যে বর্তমান যে আমাদের যে নির্বাচনটা হইল 7 জানুয়ারি সরি 7 জানুয়ারি 2024, এটা তো হচ্ছে আপনার মানে 12তম, এটা তো 13তম নির্বাচন হয়েছে। এটা হচ্ছে 10 জানুয়ারি 2026, এটা হচ্ছে 10 জানুয়ারি 2026, সেটা 13তম নির্বাচন হয়েছে। হ্যাঁ, এখানে ইনফরমেশনটা ওরা আপডেট করে না, এটা ভুল ইনফরমেশন দিছে। ওকে, এইটাও গুরুত্বপূর্ণ তথ্য না? গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে জাতীয় সংসদের আসন সংখ্যা কত? সেটা হচ্ছে 350। সেটা হচ্ছে 350। 300 আসন হচ্ছে সাধারণ আসন, আর 50টা আসন হচ্ছে সংরক্ষিত আসন। অর্থাৎ নারী নেতৃত্ব তৈরি করার স্বার্থে, হ্যাঁ, যে আসনটা সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে সংরক্ষিত নারী আসন। এইখানে মূলত হচ্ছে আপনার 50 জন এমপিকে তার দল মনোনয়ন নিয়ে থাকে, এটা সাধারণ জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে না। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 1973 সালে 7 মার্চ। মোট বাংলাদেশে জাতীয় সংসদের আসন সংখ্যা 350। এর মধ্যে 300 হচ্ছে আসন সাধারণ আসন, যেখানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয় বা মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি নির্বাচিত হয়। আর 350টা হচ্ছে কি সংরক্ষিত আসন, যেখানে নারী নেতৃত্বের কি বিকাশ ঘটে। ওকে, আচ্ছা, এরপর একটু গুরুত্বপূর্ণ তথ্য, খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য না, যে 1 নং আসন কি? জাতীয় সংসদে 1 নং আসন হচ্ছে পঞ্চগড়, আর 300 নং আসন হচ্ছে কি বান্দরবন। 300 নং আসন হচ্ছে কি বান্দরবন। কথা ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? স্যার ক্লিয়ার। কোনো জি সমস্যা স্যার। আছে? মাথায় ঢুকছে? না স্যার। জি স্যার। মাথায় ঢুকছে? আমি কিন্তু জি আবার স্যার। এই ক্লাস শেষে আপনাদের এই প্রশ্নটা ধরবো। ধরে কিন্তু আমি আজকে এই সকল প্রশ্ন একদম ঠুটস্থ মুখস্থ করায় পুরো ক্লাস ছাড়বো। সেক্ষেত্রে ক্লাস কিন্তু দীর্ঘমেয়াদী হতে পারে। যারা শেষ পর্যন্ত আমার ক্লাসে থাকবে তাদেরকে সিঙ্গাম, হ্যাঁ, চা কফি খাওয়ানো হবে। সেক্ষেত্রে সিঙ্গাম চা কফি খাওয়ানোর সাথে চকলেট ফুচকা খাওয়ার সাথে হইলো আপনারা কিন্তু ক্লাসে থাকবেন। কোনোভাবেই ক্লাস কিন্তু ছেড়ে যাওয়া যাবে না। যে ক্লাস ছেড়ে যাবে, যে ক্লাস মিস করবে, তারা সিঙ্গারা দেওয়া হবে না, তারা কিন্তু ফুচকা খাওয়ানো হবে না, তারা কিন্তু আচার দেওয়া হবে না। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, স্যার আচ্ছা। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে চিকিৎসা ও গবেষণা সংক্রান্ত তথ্য, দ্যাট ইজ আইসিডিডিআরবি। পৃথিবীতে আপনার হচ্ছে ডায়রিয়া, এটা খুব বড় একটা মহামারী ছিল, খুব বড় একটা সংকট ছিল। এই ডায়রিয়া রোগের চিকিৎসা করাটা অনেক কঠিন ছিল। আমি আপনাদের আগে একটু একটা গল্প শোনাই। ধরেন আগের যুগে যখন ডায়রিয়া হইতো, তখন মানে ডায়রিয়া হয়ে মানুষ মারা যেত কেন? মানুষ মারা যাওয়ার ফার্স্ট কজ ছিল কি? যে রক্ত, পানি শূন্যতা, শরীরে পানি শূন্যতা। অর্থাৎ ডায়রিয়া হওয়ার কারণে
শরীরে পানি শূন্যতা ঘটে বা পানির হচ্ছে ঘাটতি থাকে, এজ এ রেজাল্ট তার হাইপোভলিমিক শক সৃষ্টি হয় এবং মানুষটা মারা যায়। তখন আপনার হচ্ছে যারা একটু বুঝদার পণ্ডিত, মানে দেখবেন যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, হ্যাঁ, তখন হচ্ছে কিছু কিছু পণ্ডিত মানুষ বলতো যে আচ্ছা তাহলে পানি যেহেতু মানে হচ্ছে ঘাটতি হয়ে মারা যায়, তাহলে পানি খাওয়ানি বন্ধ করে দিই, পানি খাওয়ানি বন্ধ করে দিলে তো তার শরীরে পানি ঘাটতি হবে না, পানি থাকবেই না, তা তো মারা যাবে না। বুঝতে পারছেন? তো এইরকম বেশি বুঝদার লোকদের কাছ থেকে আপনাদের হচ্ছে সচেতন থাকতে হবে। এরকম বেশি বুঝদার লোকদের কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে না, বা এরকম বেশি বুঝদার লোকদের কাছ থেকে আপনার এভয়েড করে চলতে হবে। আচ্ছা, মূল আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে এই যে ডায়রিয়াতে মানে পানি শূন্যতা বা পানি ঘাটতির কারণে যে মারা যাইতো, এইটার জন্য সবথেকে মূল যে প্রধান চিকিৎসাটা সেটা হচ্ছে স্যালাইন। এই স্যালাইনটা আবিষ্কার করছে কারা জানেন? AICDDRB। আর AICDDRB কই জানেন? এই যে যারা ঢাকা ISTতে চান্স পাবেন, ঢাকা ISTতে যখন চান্স পাবেন, প্রতিদিন এই ICDDRB দেখে একবার ঢুকবেন, আবার বাইরে আরেকবার ঢুকবেন। দ্যাট মিনস ক্যাম্পাসে ঢোকার যে রাস্তাটা, সেই গেটটাই সাথে হচ্ছে ICDDRB অবস্থিত। এটা তাহলে আপনার হচ্ছে তাহলে ICDDRB কিন্তু কি জাতীয় প্রতিষ্ঠান না, ICDDRB হচ্ছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আইসিডিডিআরবি কি? আইসিডিডিআরবি হচ্ছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের মহাখালীতে অবস্থিত। বিশেষ করে যারা আপনারা আইএসটিতে পড়বেন, ঢাকা আইএসটিতে আল্লাহ তাআলা যাদেরকে চান্স দিবে তারা প্রতিদিনই এটা দেখতে পারবেন। এই আইসিডিডিআরবি কিন্তু এই স্যালাইনের আবিষ্কারক। অর্থাৎ এই স্যালাইন আবিষ্কার করার মাধ্যমে সারা বিশ্বব্যাপী যে তীব্র মহামারী ডায়রিয়াতে যে মানুষ মারা যায় সেটা নিরসন করা সম্ভব হয়েছে। ওকে, এইখানে একটা ইনফরমেশন ভুল দেওয়া হয়েছে যে আইসিডিডিআরবির প্রতিষ্ঠা 1960 নো, এটা 1978 সাল হবে। আইসিডিডিআরবি প্রতিষ্ঠিত হয় 1978 সালে, হ্যাঁ। প্রথম সিআরএল ল্যাবরেটরি কন্ট্রোল নামে প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে আপনার 1960 সালে। বাট এইটাকে সিআরএল থেকে যখন রিনেম করা হইলো আইসিডিডিআরবি, তখন থেকে কাউন্ট করতে হবে। সো সেই ক্ষেত্রে যদি কথার কথা এই প্রশ্নটা হয় যে আইসিডিডিআরবি কত সালে প্রতিষ্ঠিত হয়, রাইট অ্যান্সার উইল বি 1978, অর্থাৎ 1978 সালে আইসিডিডিআরবি প্রতিষ্ঠিত হয়। আইসিডিডিআরবির প্রধান কাজ হচ্ছে কি? প্রথম এবং প্রধান কাজ কি? আপনার হচ্ছে মূলত ডায়রিয়া রোগের বা কলেরা রোগের কি চিকিৎসা করা, কলেরা রোগের চিকিৎসা করা, অর্থাৎ কলেরা রোগের চিকিৎসা করব, এগুলো নিয়ে গবেষণা করব, এটাই হচ্ছে তার প্রথম এবং প্রধান কাজ। ওকে, কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর আপনার হচ্ছে আইইডিসিআর, অর্থাৎ রোগতত্ত্ব, রোগ নির্ণয় এবং গবেষণা প্রতিষ্ঠান। হ্যাঁ, এত হ্যাঁ, এত কিছু জানার প্রয়োজন নাই। আপনি জাস্ট জানবেন যে আইইডিসিআর বলতে বোঝায় হচ্ছে রোগতত্ত্ব, রোগ নির্ণয় এবং গবেষণা প্রতিষ্ঠান, যেটা ঢাকার মহাখালীতে অবস্থিত। কথা ক্লিয়ার? ওকে। এরপর আপনার হচ্ছে বারডেম, যেটা ডাক্তার ইব্রাহিম 1980 সালে প্রতিষ্ঠিত করে। ডাক্তার ইব্রাহিম 1980 সালে প্রতিষ্ঠিত করে, যারা মূলত হচ্ছে কি ডায়াবেটিস রোগীদের নিয়ে কাজ করে থাকে। তাহলে আমরা কি জানলাম? বারডেম, বারডেম ঢাকা শাহবাগে অবস্থিত। এটা 1980 সালে প্রতিষ্ঠিত হয়, ডাক্তার ইব্রাহিম প্রতিষ্ঠিত করছে, যারা মূলত হচ্ছে কি ডায়াবেটিস রোগ নিয়ে কাজ করে থাকে। এরপর আইইডিসিআর, এটা একটা রোগতত্ত্ব গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠান, এটা ঢাকার মহাখালীতে অবস্থিত। এরপর আইসিডিডিআরবি, যারা হচ্ছে মূলত হচ্ছে কলেরা রোধ প্রকল্পে কাজ করে থাকে। এটা আপনার হচ্ছে 1978 সালে প্রতিষ্ঠিত, এটা ঢাকার মহাখালীতে অবস্থিত। এই ইনফরমেশন গুলো জানলে হবে, আর বাইরে কোনো ইনফরমেশন জানার দরকার নাই, জানার দরকার নাই, জানার দরকার নাই। ক্লিয়ার? হ্যাঁ, বলেন। সিয়াটো চুক্তির মাধ্যমে মানে এটা একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করছে, হ্যাঁ, চুক্তি কইরা পরে এটা নামকরণ করছে। সো এই কথাটুকু আপনার ব্রেনে নেওয়ার কোনো প্রয়োজনই নাই। ওকে, আচ্ছা। এরপর এরপর হচ্ছে আমাদেরকে যেটা একটু জানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানবসৃষ্ট দিঘি, অর্থাৎ মানুষের যে দিঘিটা বানাইছে সেটাকে বলা হয় মানবসৃষ্ট দিঘি, যার নাম হচ্ছে রামসাগর দিঘি। মানে রাজা রামনাথ এই দিঘিটা হচ্ছে আপনার হচ্ছে মানে সৃষ্টি করছে, যেটা হচ্ছে আপনার দিনাজপুরে অবস্থিত। জাস্ট এতটুকু মনে রাখবেন যে বাংলাদেশের মানবসৃষ্ট দিঘির নাম কি, সেটা হচ্ছে রামসাগর দিঘি, যা দিনাজপুরে অবস্থিত, যা দিনাজপুরে
অবস্থিত। কথা ক্লিয়ার? আর কোনো ইনফরমেশন প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, এরপর নেক্সট পয়েন্ট, কি কথা বুঝতেছেন না ঘুমাইতেছেন না জিমাইতেছেন? বুঝতেছি স্যার। ক্লাস জি স্যার, মিস বুঝতেছি। করলে কিন্তু আইসক্রিম পাবেন না, ক্লাস মিস করলে কিন্তু ফুচকা পাবেন না, ঠিক আছে? এই ফুচকা এই আইসক্রিম স্যার বলতে পারেন আপনি তো স্যার মিথ্যা কথা বলতেছেন, আমাদের খাওয়া খাওয়া লোক দেখে ক্লাস করছেন, আপনি তো খাওয়াবেন না। আপনি সেই ঢাকা আর আমি সেই কোথায়, হ্যাঁ 200-300 ফুট দূরে, আপনি তো বলতেছেন আমি খাওয়াবো, হ্যাঁ অবশ্যই খাওয়াবো, কিন্তু ধৈর্য সহকারে থাকতে হবে, ঠিক আছে? ওকে, আশা করি আপনারা সবাই পাঞ্চুয়াল, আশা করি সবাই ভালো স্টুডেন্ট, আশা করি সবাই আমাকে অনেক সম্মান করেন। তো সেই সম্মানের স্বার্থে বা আপনাকে আমি পাঞ্চুয়াল স্টুডেন্ট হিসাবে কাউন্ট করার স্বার্থে হইলেও আপনি অবশ্যই ক্লাসে থাকবেন, হ্যাঁ? ওকে, খুব বেশি অসুবিধা না হলে ক্লাস মিস দিবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, যে ঘটনা বলতেছি সেই ঘটনা হচ্ছে মানুষের জাতীয় বিষয় বলি। এখন যে টপিকসটা আমি আপনাদের সাথে আলোচনা করব, এখন আমি আপনাদের মধ্যে যে বক্তব্যটা দিব সেই বক্তব্যের মাধ্যমে পরীক্ষায় অবশ্যই আপনারা আগুন জ্বালাইতে পারবেন। সেই আগুন যখন আমরা বক্তব্য দিব, ঠিক আছে? যেখান থেকে একটা প্রশ্ন আসবে 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 ইনশাআল্লাহ। সো সবাই মনোযোগী হন, হ্যাঁ? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে জাতীয় পতাকা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় পতাকা মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? সেটা হচ্ছে শিবনারায়ণ দাস, কিন্তু এটা কিন্তু প্যাঁচপাজ্জাদা। আর বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। প্যাঁচটা কই বুঝেন? প্যাঁচটা হচ্ছে মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে? সেটা হচ্ছে শিবনারায়ণ দাস। আর বর্তমান যে জাতীয় পতাকাটা আছে যেখানে মানচিত্র খচিত নাই, সবুজের মাঝে লাল, সেটা থাকবেই চিরকাল, তাই না? সেটার ডিজাইনার কে? সেটা হচ্ছে কামরুল হাসান। ওকে, তারপর খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে আসতে পারে আসতে পারে, সেটা হচ্ছে জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6 অথবা 5:3। মনে থাকবো? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? 10, প্রস্থ কত সেই ক্ষেত্রে? 3। আবার দৈর্ঘ্য যদি 5, সরি প্রস্থ হচ্ছে 6, আবার দৈর্ঘ্য যদি 5 হয়, প্রস্থ হবে কত? 3। মনে থাকবো না? উল্টাপাল্টা বাজাবেন না কিন্তু, উল্টাপাল্টা বাজাইলেই পরীক্ষায় কিন্তু ধরা খাইতে হবে। এবং আমি যখন আপনাদের পরীক্ষা নিব না কালকে এইখান থেকে, আমি নিজে প্রশ্ন করব কালকে, তখন কিন্তু এই প্রশ্নটা আমি উল্টাপাল্টাই দেখবো। এবং যখন এই প্রশ্নটার উত্তর আপনি দাগাবেন, হ্যাঁ মোর কনফার্ম হয় এইটাই, তার আগেও 10 বার ভাববেন যে না স্যারে কোনো প্যাচ দিছে কিনা একটু দেখি, এই বেড়া একটা প্যাচ লাগাইলো কিনা একটু দেখি। তখন খুব সুন্দর করে মনোযোগ সহকারে পরীক্ষাটার উত্তরটা দাগাবেন। আমি প্রশ্নটা দিব, আমি বলে দিলাম, কিন্তু ওই প্যাচটা খেয়াল করতে হবে, আমি যে প্যাচে প্রশ্নটা করবো, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে এই ইনফরমেশনটুকু হলেই হবে, আর এর বেশি ইনফরমেশন এখান থেকে প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর আপনার হচ্ছে সরকারিভাবে জাতীয় পতাকা প্রথম গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। 17 জানুয়ারি 1972 সালে, হ্যাঁ? আচ্ছা, এতটুকু ইনফরমেশন হলে হবে। বাট এইখান থেকে যেই তথ্যটা আপনার প্রয়োজন হবে, জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কত সালে বা কত তারিখে? 2রা মার্চ 1971 সালে। সেটা হচ্ছে উত্তোলনকারী কে? আসম আব্দুর রব। এবারে এখনো বাচ্চা আছে এই বেটার, একটা দল আছে সম্ভবত, আপনার কি জাসদ নাকি একটা দল আছে আর কি, বুঝতে পারছেন? এই লোক এখনো বেঁচে আছে, এই শ্রদ্ধাভাজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি এখনো বেঁচে আছে। ওকে, যাই হোক, মূল কথা হচ্ছে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে। 2রা মার্চ 1971 সালে। আচ্ছা, রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? কামরুল হাসান। রাষ্ট্রীয় ডিজাইনারের, হ্যাঁ জাতীয় প্রতীকের হচ্ছে আপনার ডিজাইনার কে? সেটা হচ্ছে কামরুল হাসান। জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান, রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ এন সাহা। এ এন সাহা। এ এন সাহা, ঠিক আছে? ওকে, জাস্ট এতটুকু জানলেই হবে, এখান থেকে আর তেমন কোনো ইনফরমেশন প্রয়োজন নাই। এরপর জাতীয় প্রতীক, জাতীয় প্রতীকের মধ্যে কি থাকে? শাপলা ফুল থাকে, পাট গাছ থাকে, শাপলা ফুল থাকে, পাট গাছ থাকে,
আর হচ্ছে আপনার ধানের শীষ থাকে। হ্যাঁ, দেখেন আপনার শাপলা ফুলের জাতীয় ফুল যাকে বেষ্টন করে আছে ধানের শীষ, আর হচ্ছে পরস্পরযুক্ত তিনটি পাতা, উভয় পাশে মোট 4টি তারকা। এই জিনিসগুলো মিললে কি জাতীয় পতাকাটা হয়। হ্যাঁ, এই জিনিসগুলো একটু সুন্দর করে মনের মধ্যে রাখবেন। হ্যাঁ, থাকবো না, মনে থাকবো না, খুব কষ্ট হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আশা করি আপনাদের মনে থাকবে, আপনারা অতটুকু মেধাবী। ওকে, আচ্ছা, আমি কিন্তু এই প্রশ্নগুলো বুক করবো একটু পরেই, কিন্তু আমি আবার যখন পড়া ধরবো তখন কিন্তু এই প্রশ্নগুলো করব। আচ্ছা, এরপর হচ্ছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং সুরকার দুইটাই কি? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এরপর আপনার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত কয় লাইন গাওয়া হয় বা কয় লাইন বাজানো হয়? সেটা হচ্ছে প্রথম 4 লাইন। প্রথম 4 লাইন। তাহলে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় প্রথম 4 লাইন। ঠিক আছে? আচ্ছা, জাতীয় রণসঙ্গীত এর রচয়িতা এবং সুরকার হচ্ছে কাজী নজরুল ইসলাম। এর রচয়িতা এবং সুরকার কে? কাজী নজরুল ইসলাম। আর একটা তথ্য বা একটা আলাপ এখান থেকে প্রয়োজন নাই। ওকে, এরপর খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে জাতীয় সংসদের স্থপতি লুই আই কান। শহীদ মিনার স্থপতি হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সেটা হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। খুবই 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 গুরুত্বপূর্ণ। এইখান থেকে একটা প্রশ্ন, 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন চলে আসতে পারে, খুব সম্ভাবনা আছে। হ্যাঁ, খুবই সম্ভাবনা আছে, এটা চলে আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। যেহেতু কথাটা আস্তে আস্তে বললাম, কানে কানে বললাম, তাই না? তার মানে আশপাশে কেউ যেন না শুনে আপনার মনের মধ্যে কি এটা গাইথা রাখবেন। ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন হবে, হবে, হবে। এখন বলতে পারেন স্যার, আপনি তো বলতেছেন সব প্রশ্নই হবে, কিন্তু পরীক্ষার মধ্যে আবো 10টা, তো এতগুলা বলতেছেন, তাহলে তো আপনি আমাদের ধোঁকা দিতেছেন। এখন এই ধোঁকা দেওয়ার কারণ কি? ধোঁকা দেওয়ার কারণ হচ্ছে এই যে বলতেছি হবে হবে, এটা না হবে এটা না, একটা তো আসবে, তাই না? অনেকগুলা বললাম, অনেকগুলা হলে তো একটা তো আসবে। এই জন্য অনেকগুলো বলতেছি যেন আপনাদের মনোযোগটা এদিকে থাকে। ওকে, ক্লিয়ার। নেক্সট, নেক্সট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় স্মৃতিসৌধের অপর আরেকটা নাম সেটা হচ্ছে সম্মিলিত প্রয়াস। অতএব আমি যদি কোশ্চেন করি সম্মিলিত প্রয়াসের স্থপতি কে, তখন তো কবেন ইস, এই বেড়া কইতে প্রশ্ন পাইলো, সম্মিলিত প্রয়াস কই, কইতে আইছে আলাপ, জীবনে তো শুনছি না। না, এবারে নিশ্চিত প্রশ্ন ভুল করছে, খালি পরীক্ষাটা দিয়া লই, পরীক্ষা দিয়াই ওরে পাড়াই দিম। এই প্রশ্ন কইতে করছেন, এই প্রশ্ন কইতে করছেন, এগুলো আলাপ করা যাবো? এগুলো আলাপ কিন্তু করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই কি শিখে ফেলছি যে আমাদের জাতীয় সংসদ, সরি, জাতীয় সংসদের সরি, জাতীয় স্মৃতিসৌধের আরেকটা নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। জাতীয় স্মৃতিসৌধের আরেকটা নাম কি? সম্মিলিত প্রয়াস। ক্লিয়ার? ওকে, এরপর আমরা জানি যে এটা স্থপতি হচ্ছে সৈয়দ ময়নুল হোসেন। এটা স্থপতি কি? সৈয়দ ময়নুল হোসেন। উচ্চতা হচ্ছে 150 ফুট। খুব গুরুত্বপূর্ণ তথ্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এটার ফলক সংখ্যা 7। তাহলে জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা কত? 7। জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা কত? 7। মনে থাকবো না? 7টি ফলক সংখ্যা, 7টি তাৎপর্য মানে ঘটনা আলোকে তৈরি। ওই তাৎপর্য ঘটনাটা আমাদের জানতে হবে না। জাস্ট 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট, 56 ইসলামী শাসনতন্ত্র, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ। এই 7টি গুরুত্বপূর্ণ তাৎপর্যের আলোকে এই 7টা ফলকের সংখ্যা সৃষ্টি হয়েছে। ওই তাৎপর্য মাৎপর্য আমাদের লাগবে না, আমাদের লাগবে ফলক সংখ্যা কত? 7। আমাদের লাগবে জাতীয় স্মৃতিসৌধ, আরেকটা নাম কি? সম্মিলিত প্রয়াস। আমাদের জানতে হবে জাতীয় স্মৃতিসৌধ বা সম্মিলিত প্রয়াসের স্থপতিকে সৈয়দ ময়নুল হোসেন। শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান। জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আই কান। আই এম ক্লিয়ার? লুই আই কান, আই এম ক্লিয়ার? স্যার ওকে, ক্লিয়ার। ওকে। আচ্ছা, জি স্যার। আশা করি, আশা করি আমি প্রশ্ন করার পরে ইনশাল্লাহ আপনাদের সবারই সবারই এটা মনে থাকবে। ওকে, এরপর এইখান থেকে প্রশ্ন হবে, মনে হবে যে এত সহজ প্রশ্ন করছে। হ্যাঁ, জাতীয় খেলা কাবাডি। যখন আপনার পরীক্ষাটা মনে করেন যে প্রশ্নটা নিচ্ছেন, প্রশ্ন নেওয়ার পরেই যেহেতু হচ্ছে সেট কোশ্চেন হবে, হ্যাঁ, যদি কথার কথা 1 নম্বরে আপনার প্রশ্ন থাকলো জাতীয় খেলা কোনটা, কাবাডি, ইস
গিলগিলা, তখন মনে হইস এই 30 সেকেন্ডের জন্য বা 10 সেকেন্ডের মধ্যে মনে হইস আমি স্বর্গে চলে যাই। আমার পরীক্ষা এত ভালো হচ্ছে, আমি এত কমন পাইছি। হ্যাঁ, কিন্তু এখন পরে যখন দেখবেন একটা ইংলিশ, এরপরে দেখবেন একটা গণিত, এরপরে দেখবেন যে একটা কি একটা আনকমন প্রশ্ন, তখন মনে হইব যে না আমার লোভ দেখায়া ফাঁদে পালাইছে। ইনশাআল্লাহ ফাঁদে পড়বেন না। আমরা যেভাবে সলিউশন দিতেছি, আমরা যেভাবে আপনাদেরকে পড়াবো, আশা করি আপনারা সবাই ভালো পরীক্ষা দিবেন। ওকে, যেটা মূল আলোচনা ছিল বা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে জাতীয় খেলা কাবাডি। খুব সহজ প্রশ্ন হইলেও ভুল করার সম্ভাবনা আছে। জাতীয় বন সুন্দরবন, জাতীয় জাদুঘর শাহবাগ, জাতীয় মন্দির ঢাকেশ্বরী। হ্যাঁ? আচ্ছা, এগুলো প্রত্যেকটাই দাগানোর জন্য আপনার হচ্ছে করে দিলাম। এখানে দাগানো বলতে সব এখানে লাগবে, এইজন্য এভাবে টান দিয়ে দিলাম। জাতীয় শিক্ষক দিবস ১৯শে জানুয়ারি খুব গুরুত্বপূর্ণ না। শহীদ দিবস, শহীদ আসাদ দিবস খুব গুরুত্বপূর্ণ না। জনসংখ্যা দিবস ২ জানুয়ারি একটু গুরুত্বপূর্ণ। সুন্দরবন দিবস ১৪ জানুয়ারি একটু গুরুত্বপূর্ণ। সরি, ১৪ ফেব্রুয়ারি একটু গুরুত্বপূর্ণ। স্যার, এরপর হচ্ছে হ্যাঁ, শহীদ আসাদ দিবস এটা কি জিনিস? আসাদ শহীদ আসাদ দিবস কোন দিবস? শহীদ আসাদ নামে একটা লোক, এটা আপনার হচ্ছে এই ১৯৬৯ সালের আপনার হচ্ছে গণঅভ্যুত্থানের সময় উনি স্যার, মারা ঢাকা যায়। মেডিকেল কলেজে এটা শহীদ সম্ভবত হচ্ছে আসাদের একটি গেট রয়েছে স্যার, ওই শহীদ আসাদ নাকি না, স্যার? না, ওই শহীদ বলতে এটা ওই একটু ক্লিয়ার আমি জাস্ট মনে করার চেষ্টা করি। এইটা সেই আসাদ না, আসাদ সম্ভবত হচ্ছে কি আপনার হচ্ছে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে, হ্যাঁ, এই আসাদের মৃত্যু হয়েছিল, ওইখান থেকে আপনার হচ্ছে শহীদ আসাদ দিবস আসছে। এটা আহ এইটাই হওয়ার সম্ভাবনা বেশি। আমার এখন এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট এটা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, যাই হোক, এই দিবসটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা ২১শে ফেব্রুয়ারি। এরপর জাতীয় পতাকা দিবস বা জাতীয় ভোটার দিবস, সেটা হচ্ছে ২রা মার্চ। হ্যাঁ, এরপর হচ্ছে জাতীয় দিবস, বাংলাদেশের জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। অতএব আমি যদি আপনাকে প্রশ্ন করি বাংলাদেশের জাতীয় দিবস কবে, তখন তো আপনি সবগুলাই তো জাতীয় দিবস, কোনটা জাতীয় দিবস, কোনটা জাতীয় দিবস? এই ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, এই ২৬শে মার্চ হচ্ছে জাতীয় দিবস, একই কথা, মনে থাকবো। ওকে, এরপর আপনার হচ্ছে পলাশী দিবস ২৩শে জুন, এটা একটু গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আপনার সংবিধান দিবস ৪ নভেম্বর। সংবিধান দিবস, জাতীয় সংবিধান দিবস ৪ নভেম্বর। জাতীয় কৃষি দিবস আপনার হচ্ছে ১৫ নভেম্বর, বাংলায় যেটা পহেলা অগ্রহায়ণ, যাহা বাংলায় যেটা পহেলা অগ্রহায়ণ। হ্যাঁ, আচ্ছা, এরপর এই প্রশ্নটা যদি পরীক্ষক মনে করে একটু পেঁচাই দিতে পারে যে জাতীয় রুকিয়া দিবস আসে না, এরপর ৯ ডিসেম্বর একটু মনে রাখবেন। বাট শহীদ বুদ্ধিজীবী দিবস খুবই গুরুত্বপূর্ণ ১৪ ডিসেম্বর, এবং হচ্ছে জাতীয় বিজয় দিবস ১৬ ডিসেম্বর। আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি, জাতীয় দিবস থেকে একটা প্রশ্ন আসবে, বাট কোন প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? ১ নাম্বার, ১ নাম্বার হচ্ছে আপনার আহ জাতীয় দিবস কবে বা স্বাধীনতা দিবস কবে? ২৬শে মার্চ। বিজয় দিবস কবে? ১৬ ডিসেম্বর। এবং আপনার হচ্ছে মাতৃভাষা, সরি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? সেটা হচ্ছে ২১শে ফেব্রুয়ারি। এই ৩টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে একটু গুরুত্বপূর্ণ হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস, এটা অনেক বেশি। মুক্তিযুদ্ধ দিবস ১লা ডিসেম্বর, এটা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হচ্ছে পলাশী দিবস ২৩শে জুন, এটা হওয়ার সম্ভাবনা আছে। এবং হচ্ছে আপনার এই না, এটুকুই। এইটুকু হলে আশা করি এইখান থেকে একটা প্রশ্ন আপনার কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আর এই যে পয়েন্টটা বললাম যে জাতীয় খেলা, জাতীয় বন, জাতীয় জাদুঘর, জাতীয় মন্দির, জাতীয় মসজিদ কোনটা কেউ বলতে পারবেন? জাতীয় মসজিদ কোনটা? বাইতুল মোকাররম স্যার। বাইতুল মুকাররম। এটা বাইতুল কোথায় মুকাররম। অবস্থিত? এটা কোথায় অবস্থিত? ঢাকা শাহবাগে বেরিয়েছে। ঢাকা ঢাকা শাহবাগ। শাহবাগে না, না, অবস্থিত।
না না, পল্টনে অবস্থিত, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে জাতীয় দিবস রিলেটেড খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম, এবং ইতিমধ্যে আজকে ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি ভাবে এখন পর্যন্ত যতটুকু ক্লাস করছি, দ্যাট মিনস আমরা হচ্ছে 8:30 থেকে শুরু করে ধরেন 8:35 থেকে ক্লাস শুরু করছি, 8:35 থেকে ধরেন হচ্ছে 15, তাহলে এই হচ্ছে 40 মিনিটের ব্যবধানে আমরা যে ক্লাসটুকু করছি এর মধ্যে 2টা প্রশ্ন সাধারণ জ্ঞান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2টা না হলেও 100-এ একটা প্রশ্ন হবেই। কথা ক্লিয়ার? এগুলো আমি আবার রিভাইজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আপনার হচ্ছে স্বাস্থ্য রিলেটেড কিছু তথ্য, অথবা হচ্ছে প্রথম রিলেটেড কোন তথ্য, যেরকম প্রথম মোবাইল হাসপাতাল, জীবন্তরী মোবাইল হাসপাতাল বুঝেন? যে মোবাইল দিয়ে যে হাসপাতাল, ওই হাসপাতাল বলেন তো, কারোর ধারণা আছে মোবাইল হাসপাতাল সম্পর্কে? বলেন তো, মোবাইল দিয়ে যে হাসপাতাল ওইটা কি? যে মোবাইলের মধ্যে হইতাছে আপনার কল দিতেছে, পরে দেখতেছি ওই হাসপাতাল, এরকমটা কি? বলেন তো। না, এরকম না। মোবাইল মানে কি জানেন? নাড়াচাড়া করা। অতএব যেই হাসপাতালগুলো আপনার একটা ট্রাকের মতো, গাড়ির মতো, হ্যাঁ, বা একটা লঞ্চের মধ্যে আছে, যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়, এইগুলোকে বলা হয় মোবাইল হাসপাতাল। বুঝতে পারছেন? বা মানে যেই জিনিসটাকে নাড়াচাড়া করা যায় ওইটাই হচ্ছে মোবাইল। যেরকম হচ্ছে মোবাইল কোর্ট আসে, দেখবেন যে হঠাৎ করে একজন আপনার দোকানে আইসা ম্যাজিস্ট্রেট হচ্ছে চেক আপ দিল, এটা কি? মোবাইল কোর্ট বা মোবাইল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, বা হচ্ছে আপনার হচ্ছে মোবাইল হচ্ছে কিনা ইন্সপেক্টর, এরকম মোবাইল বিভিন্ন ধরনের টার্ম আছে। মোবাইল বলতে নাড়াচাড়া, অর্থাৎ যে হসপিটাল গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াচাড়া করতে পারে, অথবা একটা ট্রাক বা একটা হচ্ছে আপনার নৌকার মধ্যে, নৌকা তো ট্রলার, বা হচ্ছে যে মানে বড় বড় এইগুলো আছে না, কি না, ফেরিঘাট, এগুলোর মধ্যে স্যার একটা যে প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। 24শে জুলাই থেকে কি স্যার কোনো প্রশ্ন করা হবে না ওখানে? হ্যাঁ, 24শে জুলাই থেকে প্রশ্ন হবে, এবং সেগুলো আমরা আপনাদেরকে পড়াবো, সেই তথ্যগুলো এখানে আছে। 24শে জুলাই গণঅভ্যুত্থান খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যেহেতু আমরা মুক্তিযুদ্ধ বাদ দিতেছি, মুক্তিযুদ্ধ থেকে আমরা কম গুরুত্বপূর্ণ, মানে মুক্তিযুদ্ধ পড়াইছি, কিন্তু হচ্ছে একটা আছে না যে আপ টু সব তথ্য মুক্তিযুদ্ধের প্রশ্ন আসতে পারে, ওই তথ্যগুলো আমি অলরেডি দিয়ে দিচ্ছি। কিন্তু আপনার হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং আমরা এগুলো পড়াবো। ওকে, আচ্ছা, যে পয়েন্টটা আমরা বলতেছি যে বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতাল, সেটা হচ্ছে জীবন্তরী, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর, সেটা হচ্ছে যশোহর। প্রথম ডিজিটাল শহর সেটা হচ্ছে যশোহর। এন্ড টু অনেস্ট, আমার জীবনে আমি প্রায় হচ্ছে আপনার হচ্ছে 10 বছর যাবত ঢাকা শহর আছি। এই মানে ঢাকা শহরে থাকলে তো মনে করেন যে আপনার বিভিন্ন 64 জেলার মানুষের সাথে কানেক্টেড থাকতে হয়। আমার জীবনে আমার মনে হয় সর্বোচ্চ ভালো মানুষ যারা, সেটা আমি যশোর মানুষই পাইছি। এদের মানে জেন্টিলিটি, এদের নীতি নৈতিকতা, হ্যাঁ, এদের অ্যাটিটিউড, এদের কমিউনিকেশন, এদের ল্যাঙ্গুয়েজ স্টাইল সত্যি অনেক ভালো। আমার বাসা কিন্তু ময়মনসিংহ, নট যশোর, বাট আমি ওদের প্রতি খুব ইমপ্রেস হয়েছি। ওকে, তাহলে দেশের প্রথম ডিজিটাল শহর সেটা হচ্ছে যশোহর, এবং বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতাল সেটা হচ্ছে জীবন্তরী, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আর তেমন কোনো তথ্য প্রয়োজন নাই। আরেকটু তথ্য যেটা জানতে পারেন, বাংলাদেশের সর্বপ্রথম যে যে সংস্থার সদস্য পদ পায় সেটা হচ্ছে কমনওয়েলথ, ঠিক আছে। আচ্ছা, এরপর খেলাধুলা সম্পর্কিত এখান থেকে যে তথ্য আছে, এই তথ্য লাগবে না, কারণ খেলাধুলা সম্পর্কে আমরা যা পড়াইছি তাই আসবে। এইখান থেকে খেলাধুলা সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরপর শিল্প সাহিত্য স্থাপত্য শিল্প সাহিত্য স্থাপত্য একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেটা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে? সেটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, যার বাসা হচ্ছে আমাদের ময়মনসিংহে। হ্যাঁ, আপনি যদি কখনো ময়মনসিংহে কেউ এখানে আসেন,
এনিওয়ান যার বাড়ি ময়মনসিংহ? স্যার আমি ময়মনসিংহ গেছিলাম, তবে বাসা ময়মনসিংহ না, কক্সবাজার। আপনার বাসা কক্সবাজার থেকে ময়মনসিংহ গেছেন, আচ্ছা। না, হ্যাঁ। ময়মনসিংহে কেউ আছেন কিনা? আচ্ছা, ওকে। শিল্পচর্চ জয়নুল আবেদিন পার্ক আছে, হ্যাঁ, ময়মনসিংহ গেলেই আপনি সেটা দেখতে পারবেন। এবং হচ্ছে আপনার জয়নুল আবেদিন পাঠশালা আছে, হ্যাঁ। তারপরে অনেক কিছু আছে জয়নুল আবেদিনের নামে। আচ্ছা, বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী নাম কি? বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পীর নাম কি? বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পীর নাম কি? হ্যাঁ, শিল্পচর্চ জয়নুল আবেদিন। শিল্পচর্চ জয়নুল আবেদিন না হিরো আলম? আচ্ছা, যাই হোক, বর্তমান প্রাসঙ্গিক আসলেও মানে হিরো আলমকে কিন্তু এইভাবে আসলে দেখা যায় না। তো হঠাৎ করে মনে হইলো, জাস্ট এই কথাটা বলার কারণ হচ্ছে কি, আপনাদের হচ্ছে মানে মনে করাই দেওয়া, হ্যাঁ, রিমাইন্ড করা যে না, হ্যাঁ, এই যখন এই টপিকটা পড়াইছিলাম তখন হিরো আলমের কথা বলছিলাম, ও তখন শিল্পের জন্য আবেদনের কথা বলছি। জাস্ট মনে রাখার একটা টেকনিক, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হচ্ছে শিল্পচার্য জয়নুল আবেদিন, হ্যাঁ। আচ্ছা, শিল্পচর্চ জয়নুল আবেদিন সংগ্রহশালা কোথায়? সেটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে, ময়মনসিংহ। হ্যাঁ, এতটুকু জানলে হবে, আর বেশি জানতে হবে না। কারণ হচ্ছে কি, আপনার এত ডিপলি প্রশ্ন হবে না, এত ডিপলি প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এরপর হচ্ছে পটুয়া চিত্রশিল্পী কামরুল হাসান। কামরুল হাসানের যে উল্লেখযোগ্য যেই চিত্র বা যে জিনিসটা ডিজাইনার, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। এতটুকু জানলেই হবে, এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন জানার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা। এরপর আপনার হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অর্থাৎ বাংলাদেশে যে পুরাতন নিদর্শন গুলো আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন রাজা বাদশার আমলে, হ্যাঁ, বা বিভিন্ন মুঘল সম্রাটদের আমলে যেগুলো তৈরি ছিল, সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে আমরা একটু জানবো। খুব ডিপলি যাবো না, জাস্ট সুপারফিশিয়াল ইনফরমেশন জানবো। যেরকম মহাস্থানগড় কোথায় অবস্থিত, সেটা হচ্ছে বগুড়া জেলায় এবং করতোয়া নদীর তীরে, অবস্থিত। বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। মনে থাকবে না? বাংলাদেশের প্রাচীনতম স্থান কোনটা? সেটা হচ্ছে মহাস্থানগড়। মানুষের প্রাচীনতম স্থান হচ্ছে মহাস্থানগড়। জাস্ট এতটুকু জানলেই হবে, আর কোন তথ্য এখান থেকে জানার প্রয়োজন নাই। এরপর হচ্ছে কুমিল্লার ময়নামতি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ময়নামতি অবস্থান কোথায়। সেটা হচ্ছে শালবন বিহার, কুটবাড়ি, কুমিল্লা। কুমিল্লা। সেখানে যে সভ্যতার নিদর্শন হয়েছে সেটা হচ্ছে বৌদ্ধ সভ্যতার নিদর্শন রয়েছে। সেখানে বৌদ্ধ সভ্যতার কি নিদর্শন রয়েছে। আচ্ছা, এতটুকু ইনফরমেশন মনে থাকবে না? জি মনে স্যার। থাকবে? আচ্ছা, এরপর আপনার হচ্ছে মিউট করেন, হ্যাঁ। এরপর হচ্ছে আপনার, হ্যাঁ, প্লিজ মিউট করেন। মিউট না করলে হচ্ছে ক্লাসের পরিবেশটা নষ্ট হয়ে যায়। ওকে, মাশাআল্লাহ, আমার হচ্ছে ফুচকা খাওয়ার লোভে হচ্ছে অন্তত হচ্ছে কেউ এখনো যায় নাই। যার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ। আমি যদি আপনাদেরকে ফুচকা না খাওয়াই, তারপর আপনারা আমার অভিশাপ দিয়েন, হ্যাঁ, তবুও আপনারা ক্লাস করেন, ঠিক আছে? আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে টেরাকোটা শব্দের অর্থ কি, বা টেরাকোটা বলতে কি বোঝায়। সেটা পোড়ামাটির ফলককে টেরাকোটা বলে। পোড়ামাটির ফলককে আপনার হচ্ছে টেরাকোটা বলে। এতটুকু ইনফরমেশন জাস্ট ব্রেনের মধ্যে একটু রাখলেই হবে, আর কিছু প্রয়োজন নাই। আচ্ছা, এরপর খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে যাব আমরা। সেটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধ স্থপতি হচ্ছে সৈয়দ ময়নুল হোসেন। তাহলে আমি যদি প্রশ্ন করি সম্মিলিত প্রয়াসের স্থপতি কে, উত্তর হবে সৈয়দ ময়নুল হোসেন। কারণ জাতীয় স্মৃতিসৌধ বা হচ্ছে সম্মিলিত হচ্ছে প্রয়াস একই কথা, হ্যাঁ। আচ্ছা, এরপর এরপর হচ্ছে আপনার শাপলা চত্বরের স্থপতিকে হচ্ছে আজিজুল জলিল পাশা। শাপলা চত্বরের স্থপতিকে কি? আজিজুল জলিল পাশা। এই শাপলা চত্বর কেন্দ্রিক বাংলাদেশের একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট বা বাংলাদেশের ভয়াবহ একটা ঘটনা রয়েছে। সেটা হচ্ছে কি, 2010 সালের শাপলা চত্বরে হুজুরদের উপর যে আপনার নির্মম অত্যাচার বা হচ্ছে মানে বড় ধরনের একটা হচ্ছে
ট্রাস্ট করছিল, সেটা কিন্তু সেখানে কিন্তু শাপলা চত্বর খুব আলোচিত একটা জিনিস, যার কারণে প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপর আপনার আরেকটা জিনিস টিভির মধ্যে বা হচ্ছে প্রায় প্রায় দেখেন, খবরে গেলেই দেখতে পারেন, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য আছে, সেই রাজু ভাস্কর্য, তাহলে আমি যদি বলি রাজু স্মৃতি ভাস্কর্য বা রাজু ভাস্কর্য কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজু ভাস্কর্যের স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী। শাপলা চত্বর স্থপতি আজিজুল জলিল পাশা, যা মতিঝিলে অবস্থিত। এতটুকু মনে রাখলেই হবে, আর বেশি তথ্য আপনাদের এখান থেকে প্রয়োজন নাই। আচ্ছা, এরপর আপনার হচ্ছে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার স্বোপার্জিত স্বাধীনতা, এই ভাস্কর্যের স্থপতি কে? শামীম শিকদার। স্বোপার্জিত স্বাধীনতা শামীম শিকদার। খেয়াল করে দেখেন, স্বোপার্জিত স্বাধীনতা এর সাথে শামীম, তাহলে নুন তস্য বাতালি স্যার বর্ষ। হ্যাঁ, স্যার এক্সাম এই যে 9টা 27 বেজে গেছে স্যার, আপনি exam দিয়ে ও দিন। আচ্ছা, 9টা 27 বেজে গেছে। ওকে, আপনাদের থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে 2 মিনিট ক্লাসের একটা হাইড্রেশন ব্রেক দিলাম, খেলার মধ্যে হাইড্রেশন ব্রেক দেয় না?